আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের স্নাইপার দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 2007 সাল, পার্ট 3। আরো জোরে হেসে উঠল দুর্বৃত্তরা। হতাশা গ্রাস করল ওকে। ব্যানের জানালা দিয়ে নদীর শাখা দেখতে পাচ্ছে। কোথায় আছে কে জানে, অন্তত ধারে কাছে যে সভ্যতার কোনো চিহ্ন নেই তা ভালোই বোঝা যাচ্ছে। সাহায্য পাবার কোনো আশা নেই। বাইরে পার্ক করে রাখা ওর নিজের গাড়িটা দেখতে পাচ্ছে। মানেটা পরিষ্কার, ওর মৃত্যুটা আত্মহত্যার মতো করে সাজানো হবে। কিভাবে এখানে পৌঁছলো সেটা ব্যাখ্যার জন্যেই গাড়িটা আনা। হাসি থেমেছে রাইসের। বলল, যাকগে, এখন বলো, ভালোই ভালোই কথা বলবে নাকি আমাকে অন্য পথ ধরতে হবে? আমার হাতে কিন্তু সময়ের অভাব নেই। তোমাকে যতক্ষণ খুশি টর্চার করতে পারবো। কথা বলি আর না বলি, আমাকে তো মেরেই ফেলবে, তাই না? এতটা হতাশ হইও না। আমাদের সন্তুষ্ট করলে তোমার প্রাণ ভিক্ষা দিতে পারি। কে জানে, হয়তো দলেই টেনে নেব। চমৎকার হবে না সেটা? বেজন্মাদের দলে আমি কখনোই যোগ দেব না বলে থুতু ছুড়ল অ্যারিক। সোজা রাইসের মুখে গিয়ে পড়ল তা। মোটেই মেজরের চেহারায় হিংস্রতা ফুটল, যেন এখনই বন্দির গলা চেপে ধরবে। কিন্তু আশ্চর্য দক্ষতায় রাগটাকে সামাল দিল সে। রুমাল বের করে মুখ মুছে বলল, কাজটা ভালো করলে না স্টান। মেজর, বলল ল্যারি, ব্যাটা এমনি এমনি মুখ খুলবে না। ইঞ্জেকশনটা দেব নাকি? তা তো দিতেই হবে দেখছি। নীল রঙের তরল ভর্তি একটা হাইপোডার্মিক সিরিজ বের করলো টনি। অ্যারিকের শার্টের হাতা গুটিয়ে শিরায় ফুস করলো ড্রাগটা। দাঁতে দাঁত চেপে ওষুধটাকে প্রতিহত করতে চাইল ও। লাভ নেই স্টার্ন, বলল রাইস। অত্যন্ত সফিস্টিকেটেড জিনিস দেওয়া হয়েছে তোমাকে। ফেনোবারবিটাল ভি, অ্যাডভান্সড কম্পাউন্ড। আজকাল সিআইএ ইন্টারোগেশনে এটাই ব্যবহার করা হয়। ওষুধটার বিরুদ্ধে লড়াই করে সুবিধা করতে পারবে না, বরং আরও বেশি কথা বলবে। চেষ্টা করেই দেখো। প্রথমে কিছু অনুভব করলো না অ্যারিক। তারপর যখন করলো, ততক্ষণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ইচ্ছাশক্তি কর্পূরের মতো উবে যেতে শুরু করেছে। রাগ, ঘৃণা বা অন্য কিছু বোধ করলো না। নিজের অজান্তেই কথা বলতে শুরু করলো। দ্যাটস গুড এজেন্ট স্টার্ন, খুশি খুশি গলায় বলল রাইস। এবার তুমি আমাদের গল্প শোনাবে। টেপটা চালু আছে তো টনি? আছে। নাইস। তো স্টার্ন, বলো দেখি, র্যামডাইনের ব্যাপারে প্রথম তুমি কার কাছে শুনলে? অবচেতন মনে নিজেকে ঠেকাবার চেষ্টা করলো অ্যারিক, কিন্তু পারল না। মহাবিষ্টের মতো বলল, আমি আমি হ্যাঁ হ্যাঁ বলো। প্রেসিডেন্টের ভিজিটের আগে একটা সার্ভেলেন্স মিশনে গিয়েছিলাম। সেখানে অনবরত কথা বলে গেল অ্যারিক, যেন একটা কলের মুখ খুলে গেছে। অজর ধারায় পানি পড়ার মতো করে মনের ভিতরে সব কিছু উজাড় করে দিল সে। র্যামডাইন, ভ্যালেন্টিন মলিনার হত্যাকাণ্ড, মাসুদ রানার সঙ্গে ওর সাক্ষাতের বর্ণনা, সব কিছুই জমা রইল না ভিতরে। অ্যারিক স্টার্নের আদৌ পান্তু জেনে গেল রাইস আর তার সঙ্গীরা। ইন্টারোগেশন যখন শেষ হলো তখন ভোর। বাইরে ঝিঝি পোকার ডাক থেমে গেছে। আকাশে আলোর ছটা। সূর্য উঠবে এখনই। জানালা দিয়ে বাইরে তাকালো অ্যারিক। যতদূর দৃষ্টি যায় সব সবুজ। নদীটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, রাস্তাটাও। ধূলি ধূসরিত ডার্ট ট্রাকের উপর থেমে আছে ভ্যান, আর উপর নিজের গাড়িটা। প্রচণ্ড অবসাদে শরীর ভেঙে আসতে চাইছে। ঘুমাতে পারলে কতই না ভালো হতো, কিন্তু লোকগুলো ওকে জাগিয়ে রাখছে। আমি ঘুমাবো, বিরক্ত গলায় বলল ও। না না, মাথা নাড়ল টনি, তুমি এখন পেশাব করবে। আমার ঘুম পেয়েছে, শিশুর মতো জিদ দেখালো অ্যারিক। ভারী মুসিবতে পড়লাম তো। ব্যান থেকে নেমে দাঁড়িয়েছে রাইস। কোট গায়ে দিতে দিতে বলল, হাঁটাও হারামজাদাকে, তাহলে যদি করে। আপনি কি চলে যাচ্ছেন? জানতে চাইল লুমিস। হ্যাঁ, টেপগুলো জায়গা মতো পৌঁছে দিতে হবে।
তোমরা তিনজন এখানেই থাকো, কাজ শেষ করে চলে যেও, পেমেন্ট যথাসময়ে পেয়ে যাবে। যাবার আগে দেখে নিন, টনি বলল, কোনো কিছু বাদ পড়ে যায়নি তো? পরে কিন্তু ব্যাটাকে আর পাওয়া যাবে না। চেকলিস্ট মিলিয়ে দেখেছি, জানালো রাইস। সবই জানা গেছে, ওকে আমাদের আর দরকার নেই। কি করতে হবে জানো তো? মাথা ঝাঁকালো টনি। প্রথমে প্যাচ্চাপ, পরে ঢিসুম। নিজের রসিকতা হাসল সে। কি করবে তোমরা আমাকে নিয়ে? দুর্বল গলায় জানতে চাইল অ্যারিক। কি করব বুঝতে পারছো না, বলল রাইস। ভুল জায়গায় নাক গলিয়েছো তুমি স্টার্ন। এমন সব তথ্য জেনেছ যা জানার কোনো অধিকার নেই। জাতীয় নিরাপত্তার জন্য তুমি একটা হুমকি। আর কিছু বলতে হবে? কোনো জবাব দিতে পারল না অ্যারিক। তাকে টেনে মাটিতে নামালো লুমিস আর ল্যারি। রাইস গিয়ে উঠল ব্যানের ড্রাইভিং সিটে, স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। চারপাশে তাকালো অ্যারিক। অন্য যে কোনো সময় হলে জায়গাটাকে সুন্দরী বলা যেত। অনেকটা নদীর খাড়ির মতো বহমান স্রোত ক্ষণিকের জন্য থেমে দাঁড়াচ্ছে। ঘিরে থাকা জমিটুকুকে করে তুলেছে সজীব, সতেজ আর সবুজ। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভের জঙ্গল। পরিবেশটা আশ্চর্য রকমের শান্ত। খামুকাই হাত দুটো খানিকটা মোচড়ামুচড়ি করল। এক চুল আলগা হলো না ইস্পাতের তৈরি হাত করার বাঁধন হওয়ার কথাও না। হতাশা গ্রাস করলো ওকে। বাঁচার কোনো উপায় দেখতে পাচ্ছে না। দৌড় দিতে পারে, কিন্তু যাবে কোথায়? 100 মিটার পার হবার আগেই আবার ওকে ধরে ফেলবে টনি আর তার সঙ্গীরা। পরিষ্কার বুঝতে পারছে, অপেক্ষা শুধু প্রস্রাব করার, তারপরই ওকে মেরে ফেলবে এরা। যতক্ষণ না করে থাকতে পারে ততক্ষণই আয়ু আছে। গাড়ি ফিরিয়ে লোকগুলোর দিকে তাকালো অ্যারিক। বলল, তোমরা ভুল করছো, আমি কিছু করিনি। কিছু করা না করাটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি, জানালো টনি। আসল কথা হলো তুমি বড্ড বেশি জানো। এখন হয়তো চুপ করে থাকবে, কিন্তু যে সাপ ছোবল দিতে পারে তাকে বাঁচিয়ে রাখা কি ঠিক? সে জাগে, তৃষ্ণা পেয়েছে। আমাদের কাছে কোক কফি দুটোই আছে, কোনটা খাবে? কোনোটাই না, হেসে উঠল টনি। বলল, কেন শুধু শুধু সময় নষ্ট করছো? তুমি অতি মানব না অ্যারিক। এখন হোক বা পরে, পেচ্ছাপ তোমাকে করতেই হবে, সেটাই স্বাভাবিক নিয়ম। ব্যাপারটা এত ইম্পর্ট্যান্ট কেন, জানতে চাইল অ্যারিক। তোমার শরীরে যে ড্রাগটা দিয়েছি সেটা বের হয়ে যাবার জন্য। যত কিছুই হোক, ময়না তদন্তের সময় তোমার রক্তে ফেনোবারবিটাল পাওয়া যাক, এটা আমাদের কারো কামনা। তাই নাকি? হ্যাঁ, টনি মাথা ঝাঁকালো। কিচ্ছু ভেবো না, সকালটা উপভোগ করো, আমাদের হাতে অফুরন্ত সময়। আমার জায়গায় এসে দেখো কেমন অপূর্ব লাগে। কথাটায় ল্যারি আর লুমিস হেসে উঠল। টনি হাসল না, বলল, হয়তো কোনো একদিন আমারও পালা আসবে অ্যাজ এ ডিস্টার্ন, কিন্তু সেটা তখন দেখা যাবে। তোমাকে শুধু এইটুকুই বলবো, দয়া করে কান্নাকাটি বা প্রাণ ভিক্ষা চেও না, তাতে কোনো লাভ হবে না। রাগী গলায় অ্যারিক বলল, তোমাদের কাছে আমি কখনো প্রাণ ভিক্ষা চাইব না। সবাই একই কথা বলে, কিন্তু শেষ মুহূর্তটা অদ্ভুত সময়, তখন আর কেউ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। আমি রাখবো, দেখা যাক। নীরবতায় কেটে চলল সময়। অনেকক্ষণ চেপে রইল অ্যারিক, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করল ব্ল্যাডার। বিস্ফোরিত হতে চাইল। ওর অবস্থা দেখে টনি বলল, এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? এর চেয়ে একেবারেই মুক্তি নাও না কেন? স্থির দৃষ্টিতে তার দিকে তাকালো অ্যারিক। বলল, ঠিক আছে, করবো আমি পেচ্ছাপ, হাত খুলে দাও। সেটা হচ্ছে না। টনি হাসল। আমাকে বোকা ভেবো না ল্যারি, ওর প্যান্ট খুলে দাও। দাঁত বের করে এগিয়ে এলো ল্যারি। দক্ষ হাতে অ্যারিকের বেল্ট খুলে প্যান্ট আর আন্ডারওয়্যার নামিয়ে দিল। ধীরে ধীরে নিজেকে হালকা করল অ্যারিক। এতক্ষণ ভীষণ কষ্ট হচ্ছিল, এবার প্রস্রাব করতে পেরে শান্তিতে ভরে গেল দেহ। খানিক সময়ের জন্য ভুলেই গেল আশু পরিণতির কথা। কাজ শেষে আবারও ল্যারি ওকে প্যান্ট পরিয়ে দিল। গুড, বলল টনি। শেষ করো তোমাদের এই ঝামেলা, রাগী গলায় বলল অ্যারিক। ভয় করছে না? করে লাভ কি? ভালো বলেছ, টনি একমত হলো।
হাঁটিয়ে নদীর ধারের কাদায় নিয়ে যাওয়া হলো ওকে। হাঁটু গেড়ে বসানো হলো। চোখের সামনে একটা বড় ফড়িং উড়ে বেড়াচ্ছে। সেটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেল। আর কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। কোমরে একটা বেল্ট পরানো হলো অ্যারিকের। আগের হ্যান্ডকাপটা খুলে দু হাত আটকানো হলো বেল্টের সঙ্গে শেকল দিয়ে সংযুক্ত আর একটা হাত করায়। শরীরের ঊর্ধ্বাংশ নাড়াবার আর উপায় রইল না। জিনিসটা দেখে অবাক হয়ে গেল ও। এই কাজের জন্য ওদের আলাদা ইকুইপমেন্টও আছে। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কাজটা করে যাচ্ছে এরা। বোঝা যাচ্ছে এসব তারা অতীতেও বহুবার করেছে। অ্যারিকের ডান হাতে একটা পিস্তল গুজে দেওয়া হলো। বাটের পরিচিত স্পর্শে নিজের কোলটাকে চিনতে পারল ও। ট্রিগারটার পেছনে কিছু একটা গুজে সেটাকে জ্যাম করে রাখা হয়েছে। চেষ্টা করেও গুলি করতে পারল না। তর্জনীটা ট্রিগারে ঢুকিয়ে অ্যাডহেসিভ টেপ পেঁচিয়ে মুঠিটা আটকে দেওয়া হয়েছে। চাইলেও পিস্তলটা ফেলে দেওয়া সম্ভব নয়। ল্যারি, ওর মাথাটা টেনে ধরো, নির্দেশ দিল টনি। খপ করে ওর চুল মুঠো করে ধরল ল্যারি। মাথাটা পেছন দিকে এমনভাবে টানলো যে গাড় ব্যথা করে উঠল। ক্লিক করে একটা শব্দের সঙ্গে ডান হাতটা হাত করা থেকে মুক্ত হলো। অন্যটা আটকে রইল। তবে এই মুক্তি ক্ষণিকের। ডান কবজি আঁকড়ে ধরে হাতটা অপর দিকে তুলে আনতে শুরু করলো টনি। টনি, এ কাজ করো না, চেঁচিয়ে উঠল অ্যারিক। মৃত্যুভয় কাজ করতে শুরু করেছে ওর ভিতর। প্লিজ আমাকে ছেড়ে দাও। দুঃখিত ফ্রেন্ড, বলল আত্মাই। আমাকে আমার কাজ করতেই হবে। তোমরা কেউ রেহাই পাবে না, উন্মুক্তের মতো চেঁচাতে থাকলো অ্যারিক। নিরাপরাধ একজন মানুষকে মারার ফল ভোগ করতেই হবে তোমাদেরকে। ব্যাটা আমাদের অভিশাপ দিচ্ছে, কৌতুকে বলল লুমিস। মুখোমুখি দাঁড়িয়ে একটু দূর থেকে দুই সঙ্গীকে অস্ত্র হাতে কাবার দিচ্ছে সে। কি হে স্টার্ন, মরার পর ভূত হয়ে জানাতে আসবে নাকি আমাদের? ল্যারিও হাসছে। ইচ্ছে থাকলেও টনি হাসতে পারছে না। বন্দি অবস্থায় যতদূর সম্ভব বাধা দিয়ে যাচ্ছে অ্যারিক। হাতটা সরিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। ওকে নিয়ন্ত্রণে রাখতে গলদগর্ম হয়ে যাচ্ছে সে। বলল, লড়াই করে লাভ নেই অ্যারিক, যা ঘটার তা ঘটবেই, শুধু শুধু বাধা দিও না। এত কিছু মাথায় ঢুকছে না অ্যারিকের। প্রাণপণ চেষ্টায় নিজেকে বাঁচাবার প্রয়াস চালিয়ে যাচ্ছ। পিস্তলের মাজল কিছুতেই খুলিতে স্থির থাকতে দেওয়া যাবে না, তাহলে ট্রিগার জ্যাম করার প্ল্যাগটা সরিয়ে গুলি করে দেবে শত্রু। এক হাতে প্রায় ধস্তাধস্তি শুরু করলো। বারবার চেঁচাচ্ছে না না বলে। হারামজাদার শক্তি বেশি হয়েছে, রেগে গিয়ে বলল টনি। ওর ব্যবস্থা নাও দেখি। পেছন থেকে ঘাড়ের উপর একটা রদ্দা বসালো ল্যারি। চোখে অন্ধকার দেখলো অ্যারি। শক্তি হারিয়ে ফেলল। চুলের গোছা আবার টেনে ধরা হলো। টনি বলল, হ্যাঁ ধরে থাকো ওভাবেই, এবার কাজ হবে। অবচেতনের মতো বোধ করছে অ্যারিক। টের পেল পিস্তলটা ওর ডান দিকের খুলির পাশে তুলে আনা হয়েছে। চামড়ায় মাজলের স্পর্শ পেল। প্লাগটা সরিয়ে ট্রিগার গার্ডের ভেতর গ্লাভস পরা হাতের একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে টনি অ্যারিকের আঙ্গুলের উপর রেখে চাপ দিতে যাচ্ছে। দৌড়ে রাখো আর একটু, ল্যারিকে বলল সে। এই হয়ে এসেছে। কথা আর শেষ হলো না। চতুর খুনির বজ্রপাতের মতো একটা শব্দের সাথে বিস্মিত চোখে তার মাথাটা বিস্ফোরিত হতে দেখল অ্যারিক। রক্ত আর ছিন্নভিন্ন মগজ এসে ওর মুখের এক পাশ ভিজিয়ে ফেলল। পর মুহূর্তে আরেকটা আওয়াজ। চুলের উপর টান আলগা হয়ে গেল। পরপর কাদায় আশ্রে পড়ল টনি আর ল্যারির মৃতদেহ। গুলির শব্দে নদীতে বেসে থাকা এক ঝাঁক বুনো হাঁস ভয় পেয়ে উড়াল দিয়েছে। সোজা হয়ে সেদিকে প্রথমে তাকালো অ্যারিক, তারপর লুমিসের দিকে। লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। বোকার মতো তাকাচ্ছে চারদিকে। বন্দিকে সোজা হতে দেখে ঝট করে অস্ত্র তুলল, কিন্তু অ্যারিক তার চেয়ে এগিয়ে আছে। জাহান্নামে যা, বলল। হাতটা সোজা করাই ছিল। কোল থেকে নিমিষে দুটো গুলি ছুড়ল। লুমিসের বুকে দুটো ক্ষত সৃষ্টি হলো। উল্টে গিয়ে সঙ্গীতের মতো কাদায় আশ্রে পড়ল সে। ধপ করে পাশার উপর ভর দিয়ে বসে পড়ল অ্যারিক। সারা দেহ ব্যথা করছে। হাতটা সবচেয়ে বেশি। পিস্তলটা ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো, কিন্তু টেপ দিয়ে আটকানো থাকায় পারল না। কে করল গুলি? হঠাৎ করে কে ওর জীবন বাঁচালো? অচেনা সাহায্যকারীকে দেখার আশায় চারপাশে চোখ বোলালো অ্যারিক।
নদীর পাড় ধরে এগিয়ে আসতে থাকা মানুষটাকে দেখতে পেল। লম্বা সুটাম দেহি একজন পুরুষ, রোদে পোড়া তামাটে গায়ের রং, হাঁটার ভঙ্গিটা অদ্ভুত। প্রথমে মাটি ছুঁয়ে পায়ের পাতার বাইরের অংশ, পরনের ড্যানিম, কাঁধের উপর একটা রেমিংটন রাইফেল এমনভাবে ধরে রেখেছে দেখে বোঝা যায় লোকটা এই অস্ত্রটার ব্যবহার খুব ভালো করেই জানে। একেবারে ওর পাশে এসে থামলো মানুষটা। চেহারায় খেলা করছে নির্ভয়, নিষ্ঠুরতা আর একই সঙ্গে মমতা। চোখ দুটো আশ্চর্য মায়াময়। সেদিকে একবার তাকালে অনুভব করা যায় এই লোককে বিশ্বাস করলে ঠকতে হবে না। হ্যালো অ্যারিক, হাসি মুখে বলল মাসুদ রানা। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না অ্যারিক। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে উদ্ধারকর্তার দিকে। মুখের ভাষা হারিয়েছে। দেখার মতো দৃশ্য বটে। রানা এখনো হাসছে। তোমাকে কোরবানির গরুর মতো লাগছে। বেটারা তো আরেকটু হলে কতল করে ফেলতে যাচ্ছিল। এগিয়ে গিয়ে মৃতদেহগুলো তল্লাশি করলো। টনি স্যান্টোসের পকেট থেকে এক গোছা চাবি বেরোলো। সেটা দিয়ে অ্যারিককে হাতকড়া থেকে মুক্তি দিল। তারপর ডান হাতে পেঁচানো টেপটা খুলতে শুরু করলো। মুঠি আলগা হতেই কোলটা খসে পড়লো মাটিতে। সেটার দিকে বোকা বোকা দৃষ্টিতে তাকালো অ্যারিক। অস্ত্রটা ঝুঁকে তুলে নিল রানা। বলল, এটা দিয়ে আবার আমাকে গুলি করবে না তো? মাথা নাড়ল অ্যারিক। তার হাতে পিস্তলটা ফিরিয়ে দিল রানা। রাখো, এটা কাজে লাগবে। এখন হাত লাগাও। লাশগুলো নদীতে ফেলতে হবে। জায়গাটাও পরিষ্কার করা দরকার। পুলিশ পেছনে লাগুক তা নিশ্চয়ই চাও না। রাইফেলটা শুকনো মাটিতে নামিয়ে রাখল রানা। ঝোঁকার সময় পিছনে শার্ট উঠে যেতেই ওর ডান দিকে হিপ হোলস্টারে কক করা নিউপ্রিন গ্রিপের একটা কোল্ড .45 পিস্তল দেখতে পেল অ্যারিক। বামে স্পার্কস ম্যাগাজিন হোল্ডারে 3টে স্পেয়ার ক্লিপও আছে। লোকটা পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। হাত লাগালো অ্যারিক। দুজনে মিলে একে একে 3 খুনির লাশ নদীতে ভাসিয়ে দিল। রক্তের ধারা রেখে বেশ কিছু দূর বেশি গেল মৃতদেহগুলো। তারপর তলিয়ে গেল পানিতে। নদীর কুমিরগুলোর জন্য আজ রীতিমতো ভোজ হয়ে যাবে, বলল রানা। তাকালো সঙ্গীর দিকে। কি দেখছো হা করে? কথা বলতে পারল না অ্যারিক। হতবুদ্ধি হয়ে পড়েছে। নিজেকে পুতুলের মতো লাগছে। তার শরীরটা যেন নিজের নয়। স্বাভাবিকভাবে কাজ করছে না মস্তিষ্ক। ওকে ওভাবেই রেখে দুর্বৃত্তদের গাড়ির দিকে এগিয়ে গেল রানা। দক্ষ হাতে চার্জ করলো ভিতরটা, কিন্তু উল্লেখযোগ্য কিছু পেল না। শেষে স্টার্ট দিয়ে নদীর দিকে ছোটালো গাড়িটা। পাড়ের কাছে গিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। ঝোপঝাড় দুমড়ে মুচড়ে ছুটি গিয়ে নদীতে আশ্রে পড়ল ওটা। ভেতরে আটকে পড়া বাতাসের প্রভাবে ভেসে রইল কিছুটা সময়। তারপর ডুবে গেল একরাশ বুদবুদ তুলে। অ্যারিকের দিকে ফিরল রানা। তোমার গাড়িটাও ফেলতে হবে। কোনো প্রমাণ থাকা চলবে না। চিন্তা করো না, শীঘ্রই তোমাকে একটা নতুন গাড়ি কিনে দেবো আমি, ঠিক আছে? চুপ করে রইল অ্যারিক। নীরবে রানাকে একই কায়দায় ওর প্রিয় গাড়িটাও নদীতে ডুবিয়ে দিতে দেখল। ঠিক আছে, সন্তুষ্ট দেখালো রানাকে। ফাইনাল চেক করতে হবে এবার। দেখতে হবে আমাদের কোনো চিহ্ন যেন রয়ে না যায় এখানে। সাহায্য করো আমাকে, আশপাশটা খুঁজে দেখব। চুপ করে দাঁড়িয়ে থেকো না, এসো। মাথা ঝুঁকালো অ্যারিক। যোগ দিল তল্লাশিতে। কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল কাজ। চলো এবার কেটে পড়া যাক। গাছপালার ভেতর দিয়ে 1/2 মাইলের মতো হাঁটল ওরা। তারপর আড়ালে পার করা একটা সাদা পিকআপের দেখা পেল। ড্রাইভিং সিটের পেছন থেকে একটা রাইফেল কেস বের করে তাতে র্যামিংটনটা ঢুকিয়ে রাখলো রানা। অ্যারিককে উঠে বসতে ইশারা করলো। সিট বেল্ট বাঁধো, বলল। সেবারের মতো অ্যাক্সিডেন্টে পড়বো বলে আশা করি না, তবে সতর্ক থাকতে দোষ নেই, তাই না? চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে অ্যারিক। বিশেষ কোনো কিছু লক্ষ্য করছে না। জলাভূমি পেরিয়ে এলো ওরা। সামনে লুইজিয়ানার দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত আর চরণভূমিও আস্তে আস্তে ফিকে হয়ে এলো। নিউ অর্লিয়েন্স থেকে অনেক দূরে চলে যাচ্ছে ওরা। এক সময় রানা জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে? সিটের পেছনে স্যান্ডউইচের বাক্স আর কফি আছে, খেয়ে নিতে পার। ধন্যবাদ, খিদে নেই। এই প্রথম কথা বলল অ্যারিক, তাও মাত্র 3টা শব্দ।
1 ঘন্টা পর লুইজিয়ানা সীমান্ত পেরিয়ে এলো ওদের পিক আপ। আরও কিছুক্ষণ পর অ্যানালিসেল নামে একটা ছোট্ট শহরে পৌঁছলো। হাইওয়ের পাশে একটা ডাইনারের সামনে গাড়ি থামালো রানা। বলল, খিদে পেয়েছে, গরম খাবার দরকার, তুমি আসবে? সম্মতি জানালো অ্যারিক। দুজনে গিয়ে ঢুকলো ডাইনারে। এক কোণে একটা বুথ দখল করে মুখোমুখি বসলো। ওয়েস্ট্রেসকে ডেকে খাবারের অর্ডার দিল। নোটবুকে সেটা টুকি নিয়ে চলে গেল মেয়েটা। কিছুক্ষণ নীরবতা কাটলো। শেষে অ্যারিক বলল, আপনাকে ধন্যবাদ জানানো হয়নি, আমার জীবন বাঁচিয়েছেন। ও কিছু না, রানা হাসল, বরং দেরি করার জন্য দুঃখিত। আসলে ওরা সংখ্যায় বেশি ছিল তো, তাই সামনাসামনি যেতে পারিনি। রাইফেল দিয়ে কাজ সারতে হয়েছে, আর সেটার জন্য সকালের আলো ফোটা জরুরি ছিল। এসব অস্ত্রশস্ত্র কোথায় পেয়েছেন? আমার মতো লোকের কিছু অস্ত্র সবসময় লুকানো থাকে। চমৎকার শুটিং করেছেন। অ্যারিকের কণ্ঠে প্রশংসা। এত দ্রুত দুটো শট কিভাবে নিলেন? প্র্যাকটিস। কয়েক সেকেন্ড চুপ করে রইল অ্যারিক, তারপর বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনাকে আমি মারা যেতে দেখেছি। চাষটা আমার চোখের সামনে পড়েছে, লাশটাও দেখেছি। কি যে বলো না, ওই দিন সত্যিকার অর্থে আমি একবার মরতে পারতাম। তুমি যখন পিস্তলটা আমার দিকে তাক করেছিলে, তখন যদি গুলি করতে। এছাড়া আর কেউ আমার ধারে কাছেও আসতে পারেনি। সম্পূর্ণ নিরাপদ ছিলাম আমি। কিন্তু লাশটা বেওয়ারিশ, রানা জানালো। মিউনিসিপ্যালিটির গোরস্থান থেকে একদিন আগে চুরি করি ওটা আমি গির্জার ভেতর আগে থেকে ফেলে রেখেছিলাম। কিন্তু আপনার সঙ্গে ডেন্টাল রেকর্ড মিলল কীভাবে? আমার একজন কম্পিউটার বিশেষজ্ঞ বন্ধুর কল্যাণে নুমায় কাজ করেছে। ইন্টারনেট চ্যাট রুমে ওর সঙ্গে যোগাযোগ করি আমি, আগে থেকে কোড করা ভাষায়। সিআইএ আমার বন্ধুদের সঙ্গে সব ধরনের যোগাযোগ মনিটর করলেও সাইবার স্পেসের মনিটরিং সম্ভব নয়। সেই সুযোগটাই নেই আমি। বেওয়ারিশ লাশটার দাঁতের ছাপ নিয়ে ওকে পাঠিয়ে দিই, আর ও দেশের যত কম্পিউটারে আমার ডেন্টাল রেকর্ড ছিল সেগুলো হ্যাক করে ছাপগুলোর নতুনটার সঙ্গে পাল্টে দেয়। কাজটা কঠিন ছিল না। আগুনের হাত থেকে বাঁচলেন কীভাবে? গির্জাটাতে তো আর স্ট্রং ড্রেন ছিল না। তা না থাকুক, স্কেপ টানেল ছিল। বেশিরভাগ লোকই জানে না তা। আমি জেনেছি এক আর্কিওলজিস্ট বন্ধুর কাছ থেকে কয়েক বছর আগে। 1.5 শতাব্দীর পুরনো মিশনারি চার্চ রেড ইন্ডিয়ানদের হামলার হাত থেকে বাঁচার জন্য পাদ্রীরা গোপন সুড়ঙ্গ তৈরি করেছিল। থার্মাল ক্যামেরায় আমাকে পালাতে দেখা যাবে বলে আগুন লাগা পর্যন্ত অপেক্ষা করি, তারপর টানেল ধরে বেরিয়ে যাই। তোমরা যখন আগুন নেভাতে ব্যস্ত, আমি তখন 5 মাইল দূরে বসে আর চিকোলা খাচ্ছি। আপনি তো অনেক ঝুঁকি নিয়েছেন। চার্চে যদি আগুন না লাগতো, স্কেপ টানেলটা যদি কেউ খুঁজে বের করে ফেলতো। গুলিতে আগুন না ধরলে আমি নিজে ধরাতাম। আর টানেলের ব্যাপারটা ক্যালকুলেটেড রিস্ক ছিল। আমার ধারণা ছিল লাশ পাওয়া গেলে কেউ আর টানেলের খোঁজ করবে না। বাস্তবেও তাই ঘটেছে। মাই গড! মাথায় হাত দিল অ্যারিক। আপনার প্ল্যানিংয়ের তারিফ না করে পারা যায় না, কিন্তু এত কিছুর মূল উদ্দেশ্যটা কি? কেন নিজের মৃত্যু সাজাতে গেলেন? যাতে আমার পেছনে লেগে থাকা মানুষগুলোর ঘরে ফিরে যায়। আমি যেন নির্বিঘ্নে সত্যিকার অপরাধীদের খুঁজে বের করতে পারি। নিজেই চিন্তা করো, নাটকটা না সাজালে এই মুহূর্তে কি এত শান্তিতে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারতাম? এই দেখো না, কেউ আমার চেহারা দিকে তাকাচ্ছে না, তাকালেও চেনার চেষ্টা করছে না। তা অবশ্য ঠিক বলেছেন। অ্যারিক একমত হলো। কিন্তু আমাকে বাঁচাতে হঠাৎ করে কোত্থেকে উদয় হলেন? কিভাবে জানলেন আমাকে কিডন্যাপ করা হয়েছে? খাবারটা আগে আসতে দাও, তারপর সবই বলবো। একেবারে গোড়া থেকে। রানা হেলান দিল। কারণ অ্যারিক, এই মুহূর্তে তোমার সাহায্য চাই আমি। সাহায্য আমার কাছে? অ্যারিক অবাক। কিন্তু আপনি তো আমাকে ঠিকমতো চেনেনই না। কেন আমার কাছে সাহায্য চাইতে এসেছেন? কারণ তুমি একমাত্র লোক যে সুযোগ পেয়েও আমাকে গুলি করোনি। খাওয়া শেষে আবার পিক আপে চড়ে বসলো ওরা। উত্তরমুখী রাস্তায় গায়ে ছোটালো রানা। চলতে চলতে পুরো ঘটনা খুলে বলল। লিটল রকের হোটেলে মেজর রাইসের আবির্ভাব থেকে শুরু করে সব।
শুনতে শুনতে অবাক হয়ে গেল অ্যারিক। আমার মনে হচ্ছিল আর্টস বিশপ ব্যালেরিয়াসকে মারার জন্যই ষড়যন্ত্রটা করা হয়েছিল, রানা বলল। তাই র্যামডাইনের সঙ্গে কানেকশনটা বের করার জন্য সালভাদরে আমার নিজস্ব কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করি। সে আমাকে প্যান্থার ব্যাটালিয়ন নামে আর্মির একটা ইউনিট সম্পর্কে জানায়। শুনলাম সেখানে ইনফিলট্রেট করেছিল ভ্যালেন্টিন মলিনা নামে ওদের একজন স্পাই। লোকটা তোমার সঙ্গে দেখা করতে এসে খুন হয়ে গেছে। ধারণা করলাম পুরো ষড়যন্ত্রটা সম্পর্কে সে হয়তো কিছু জানতে পেরেছিল, তোমাকেও হয়তো জানিয়েছে, তাই দেখা করার সিদ্ধান্ত নিই। গতকাল সকালে তোমার বাসার সামনে গিয়ে র্যামডাইনের ভ্যানটা নজরে পড়ে আমার। মেজর রাইস ছিল ওটার ভিতরে। একজনকে দেখলাম বাসার ভিতর থেকে কিছু একটা আনতে। বুঝলাম তুমি নেই ওখানে। ভ্যানটাকে এরপর ফলো করা শুরু করি। ওদের তোমাকে কিডন্যাপ করতে দেখলাম। পিছু নিয়ে নদীর ধারে গেলাম। বাকিটা তো তুমি জানোই। দীর্ঘশ্বাস ফেলল অ্যারিক। বুঝলাম সবই, কিন্তু আপনাকে কোনো সাহায্য করতে পারবো বলে মনে হয় না। মলিনা আমার কাছে এসেছিল ঠিকই, কিন্তু কথা বলার সুযোগ পাইনি। তার আগেই মারা পড়েছে। আমার কাছেই যে লোকটা কেন এলো তাই বুঝতে পারছি না। হয়তো পরিচিত কাউকে বিশ্বাস করতে পারছিল না, রানা আন্দাজ করল। তার সঙ্গে কথা না হোক, লাগেজ বা অন্য কোনো জিনিসপত্র থেকেও কি কোনো সূত্র পাওনি? না, অ্যারিক মাথা নাড়ল। তবে মরার সময় মেঝেতে রক্ত দিয়ে একটা কথা লিখে গেছে সে, রমডু। রমডু? রানা ভ্রু কোচকাল। মানে কি এর? আমার কোনো ধারণা নেই। নিশ্চয়ই গুরুত্ব আছে লেখাটার। মরার সময় মানুষ অর্থহীন কথা লেখে না। সে যাকে রাইস আর তার সাঙ্গপাঙ্গরা তোমাকে মেরে ফেলতে চাইছিল কেন? কারণ মিস্টার বুলকের ক্লিয়ারেন্স ভাঙিয়ে আমি ল্যাংলি থেকে র্যামডাইনের ক্লাসিফাইড ফাইলটা নিয়ে এসেছিলাম। ওটা পড়েও দেখেছি। কি জানতে পারলে? র্যামডাইন সংস্থাটা সিআইএ সৃষ্টি হলেও সেটা এখন স্বায়ত্তশাসিত বলা যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষার নামে ইচ্ছেমতো কাজ করারা কাউকে জবাবদিহি করে না। সংস্থাটা চালাচ্ছে কর্নেল রেমন্ড অলডেন নামে একজন প্রাক্তন আর্মি অফিসার। মেজর রাইস তার ডান হাত। দুজনের সঙ্গেই দেখা হয়েছে আমার। সালভাদরের স্যাম্পল হত্যাকাণ্ড সম্পর্কে জানেন? আমার কন্ট্রাক্ট কিছুটা আভাস দিয়েছে। র্যামডাইনেতে সরাসরি জড়িত। ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন হলো আর্টস বিশপ ব্যালেরিয়াস ঘটনার পুনর্তদন্তের জন্য আন্দোলন করছিলেন। প্যান্থার ব্যাটালিয়ন আর র্যামডাইনের কীর্তি ফাঁস হয়ে যাবে বলেই তাকে মরতে হয়েছে। ফাইলটা তোমার কাছে আছে? জানতে চাইল রানা। না, অফিসে ফিরিয়ে দিয়েছি। তার মানে আমাদের হাতে কোনো প্রমাণ নেই? না, অ্যারিক মাথা নাড়ল। আমার পরিচিত কিছু বন্ধু আছে, তারা হয়তো সাহায্য করতে পারবে। মুখ ঘুরিয়ে ওর দিকে তাকালো রানা। বলল, ডিয়ার অ্যারিক, তুমি কি এখনো বুঝতে পারছো না কার বিরুদ্ধে নেমেছি আমরা? কারো সাহায্য নিতে পারবো না আমরা। যে সাহায্য করতে চাইবে তাকেও মেরে ফেলা হবে। এরা সাধারণ কোনো ক্রিমিনাল নয়। এরা মার্কিন প্রেসিডেন্টকে পর্যন্ত দাবার গুটির মতো ব্যবহার করে। যা করার আমাদেরই করতে হবে, বুঝেছ? সেটা কি আদৌ সম্ভব? অ্যারিকের কণ্ঠে হতাশা। এত শক্তিশালী একটা সংগঠনের বিরুদ্ধে আমরা দুজন মাত্র লোক কী বা করতে পারব? আপনার মতো অভিজ্ঞ একজন স্পাইকে পর্যন্ত ফাঁদে ফেলে দিয়েছে ওরা। কথাটা ভুল বলনি, দোষটা আসলে আমারই। বেশি লোভী হয়ে উঠে পড়েছিলাম। পিওর বস্কপ নামে এক স্নাইপারকে খুঁজছি আমি কয়েক বছর ধরে। আমরা তখন কলম্বিয়ার ড্রাগ ট্রাফিক বন্ধ করার জন্য কাজ করছিলাম। ড্রাগ লর্ডদের নির্দেশে ওই বস্কপ 1000 গজ দূর থেকে আমার বন্ধুকে খুন করেছিল, আমাকে মারাত্মক জখম করেছিল। তাকে ধরা যখন টোপ দিল র্যামডাইন, আমার মাথা আর কাজ করেনি। সব কিছু ভুলে গিয়ে ওদের জালে পা দিয়েছি। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এরিক বলল। সিআইএ আজকাল সাইকিয়াট্রিস্টদের সাহায্য নেয় শুনেছি। ওরা নিশ্চয়ই আপনার ওপর তেমন কাউকে দিয়েই রিসার্চ করিয়েছে, তাই জানতো কী টোপ দিলে কাজ হবে। আমারও তাই ধারণা। প্রেসিডেন্টের ওপর শটটা কি এই বস্কবি নিয়েছে? জানি না, মাথা নাড়ল রানা। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমাকে ফাঁদে ফেলার জন্যই হয়তো ওর নামটা বলা হয়েছে। গুলি করেছে অন্য কেউ। তবে এসব সাইকোলজিক্যাল যুদ্ধের পালা শেষ হয়েছে। এবার আর আমাকে ফাঁদে ফেলতে পারবে না কেউ। র্যামডাইনের দিন শেষ হয়ে এসেছে। ভুলে যাচ্ছেন আপনার নামে হুলিয়া আছে।
ওদের কিছুই করতে হবে না। আপনি বেঁচে আছেন এটা শুধু প্রচার করে দিলেই হয়, বাকিটা এফবিআই আর সিক্রেট সার্ভিসই করে দেবে। আমার তো মনে হয় সুযোগ থাকতেই গা ঢাকা দিয়ে পালিয়ে যাওয়া উচিত আপনার। প্রশ্নই ওঠে না, দৃঢ় গলায় বলল রানা। শুনে রাখো অ্যারিক, এই মুহূর্তে আমাকে যদি নির্দোষ ঘোষণা করা হয় তাও এদেরকে ছেড়ে দেব না আমি। এরা মানুষ না, পশু। সালভাদরের ওই নিষ্পাপ নারী আর শিশুদের কথা ভাবো। আমরা যদি এখন ওদের ছেড়ে দিই তাহলে ওরা আবার একই রকম কাণ্ড ঘটাবে। নিরীহ মানুষ মেরে বেড়াবে অলডেনের দল। কেউ ওদের শাস্তি দেবে না। এটা হতে দেব না আমি কিছুতেই। আমার জন্য এটা ন্যায়ের যুদ্ধ। কিন্তু এটা একবিংশ শতাব্দীর আমেরিকা, অ্যারিক প্রতিবাদ করল। এখানে আপনি যুদ্ধ বাঁধাতে পারেন না, কেউ সেটা মেনে নেবে না। যুদ্ধটা তো ওরাই শুরু করেছে, আমি শুধু সমাপ্তি টানব। এখন ভেবে দেখো আমার সঙ্গে থাকবে কি না। একটা কথা শুধু জেনে রাখো, কাজটা একাকী আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। মেজর রাইসের কথা মনে পড়ল অ্যারিকের। মনে পড়ল ইন্টারনেটে দেখা স্যাম্পল হত্যাকাণ্ডের লাশগুলোর করুণ ছবি। রানার কথার সত্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছ। লড়াইটা মানুষ নয়, পশুর বিরুদ্ধেই বটে। এদেরকে ছেড়ে দেওয়া যায় না। ঠিক আছে, শান্ত গলায় বলল অ্যারিক, আছি আমি আপনার সঙ্গে। মরবো যখন ভালো কিছু জন্যই মরি। চমৎকার, রানা হাসল। এখন তাহলে আমাদের করণীয় কি জানতে চাইল অ্যারিক। তোমার মাথায় কোনো আইডিয়া নেই? ম্যারিল্যান্ডের ওই শুটিং রেঞ্জে গেলে কিছু সূত্র পাওয়া যেতে পারে। হুম, রানা মাথা নাড়ল। আমি খোঁজ নিয়ে পেরেছি, রেঞ্জটা অল্প কিছুদিনের জন্য ভাড়া নিয়েছিল ওরা, এখন ছেড়ে দিয়েছে। ওখানে পাওয়া যাবে না কিছুই। তাহলে র্যামডেনের অফিস আছে সম্ভবত ওয়াশিংটনে, ওখানে হানা দিতে চান? ব্যবসায়িক কাভার মেনটেন করার জন্য লোক দেখানো অফিস ওটা। অলডেন বা রাইসকে পাওয়া যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তাছাড়া ওদেরকে পেলেই যে শব্দ স্বীকার করে নেবে তাও তো নয়। কিছুক্ষণ চুপ করে রইল অ্যারিক, চিন্তা করছে। শেষে বলল, আমার মাথায় আর কিছু আসছে না। রিল্যাক্স অ্যারিক। রানার মুখে রহস্যময় হাসি। আমার হাতে ছোট্ট একটা সূত্র আছে, চলো এক ভদ্রলোকের সঙ্গে দেখা করে আসি। বুড়ো কুচকে খবরটার দিকে তাকিয়ে আছে কর্নেল অলডেন। পত্রিকার প্রথম পাতায় গুরুত্বের সঙ্গেই ছাপা হয়েছে সেটা। নদী থেকে আংশিক মৃতদেহ উদ্ধার। নিজস্ব সংবাদদাতা। গতকাল লাফায়েত প্যারিসের অন্তর্গত স্পেন্সার বিলের নিকটবর্তী নদী থেকে একটি আংশিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডেপুটি শেরিফের দেওয়া বিবৃতি থেকে জানা যায়, ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিসের মাধ্যমে তারা লাশটি জৈনিক টনি স্যান্টোসের বলে শনাক্ত করেছেন। মৃতদেহের বুক হতে নিচের অংশ কুমির খেয়ে ফেলল। মৃত্যুর কারণ মাথায় একটি গুলির আঘাত। মৃত টনি স্যান্টোসের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে সে একজন কিউবান অভিবাসী এবং নিউ অরলিয়েন্স আন্ডারওয়ার্ল্ডের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে পুলিশের কাছে প্রচুর অভিযোগ রয়েছে, তবে রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছিল না। যদিও পুলিশ কমিশনার তাকে পলাতক ছিল বলে দাবি করছেন, তবে অনেকের ধারণা উঁচু মহলে নিষেধাজ্ঞার কারণে স্যান্টোসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। স্থানীয় পুলিশের ধারণা এটি একটি মাদক সংক্রান্ত হত্যাকাণ্ড। লাফায়েত প্যারিস এলাকার মধ্য আমেরিকা থেকে আসা ড্রাগ পাচারের একটি রুট বলে পরিচিত। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে প্রায়শই যেসব হত্যাকাণ্ড ঘটে, এটি তারই একটা ধারাবাহিকতা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মৃতদেহের মাথায় পাওয়া ক্ষতটি একটি বড় ক্যালিবারের রাইফেলের আঘাতের সৃষ্টি হয়েছে। লাফায়েত প্যারিসের করোনার এডওয়ার্ড হার্ডিগানের মতে উড চ্যালেঞ্জ এবং টিস্যু ড্যামেজের পরিণাম বলছে .30 ক্যালিবারের বুলেট ব্যবহার করেছে আত্মায়। ইতিমধ্যে প্যারিসের বিভিন্ন মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলোর তুলনায় এটি সম্পূর্ণ ভিন্ন। ধারণা করা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে একজন নতুন খুনির আবির্ভাব ঘটেছে। আর পড়ল না কর্নেল। কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল। তার মাথা যেন আগুন লেগেছে। গরম চোখে তাকালো সামনে বসা ডক্টর রুডি ডানকানের দিকে। ভয়ে কুকড়ে গেল বেচারা। নতুন খুনি?
খ্যাপাটে গলায় বলল অল্ডেন। কিসের নতুন খুনি? এক ও অদ্বিতীয় মাসুদ রানার কাজ এটা। কি কি কিন্তু কিভাবে? ডানকান তোতলাচ্ছে। আমরা নিজের চোখে ওকে পুড়ে মরতে দেখেছি। মেজর রাইস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ডাক্তার, আমার দিকে তাকাও। ভয়ে ভয়ে কর্নেলের ভাটার মতো জ্বলতে থাকা চোখে চোখ রাখলো ডানকান। শিউরে উঠল নিজের অজান্তেই। টনি স্যান্টোস একজন ফ্রিল্যান্সার ছিল, যাকে আমরা দক্ষিণাঞ্চলের কাজকর্মে ব্যবহার করতাম। তাকে যখন রাইস রেখে আসে তখন সে এজেন্ট এরিক স্টানকে খতম করতে যাচ্ছিল, অথচ নদীতে স্টানের বদলে এখন ওর লাশ বেশি উঠেছে, মাথায় স্নাইপার বুলেট নিয়ে। এর অর্থ বুঝতে পারছো? ডোক গিলল ডানকান, মাথা জাগালো। মাসুদ রানা বেঁচে আছে, বলল অল্ডেন। কিভাবে আমি জানি না, জানার ইচ্ছেও নেই। আসল কথা হলো এই মুহূর্তে ওর সঙ্গে এরিক স্টান আছে, সেই লোক যে আমাদের ফাইল দেখেছে। তার মানে আমাদের সম্পর্কে সবই জেনে ফেলেছে রানা। র্যামডাইনের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে পরিণত হয়েছে সে। আমি জানতে চাই এবার কি করবে সে। মাসুদ রানার ফাইল যা বলে, ঘন ঘন ঢোক গিলল ডানকান। সে আমাদের মোকাবেলা করতে আসবে স্যার। র্যামডাইনের সবাইকে নিজ হাতে শেষ করবে। স্থির দৃষ্টিতে তার দিকে তাকালো কর্নেল। বলল, সেক্ষেত্রে আগে ওকেই আমরা শেষ করে দেব। আমি নিজ হাতে ওর কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করব। সেজন্য তোমাকে আমার প্রয়োজন ডাক্তার। আমি আমি কি করব? মাসুদ রানা আর এরিক স্টানের ফুল সাইকোলজিক্যাল রিপোর্ট চাই আমি। ওদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জানাও আমাকে। এরিক স্টানের দিকটা সম্ভব হতে পারে, ডানকান বলল, কিন্তু রানা আনপ্রেডিক্টেবল একজন মানুষ। ও যে কোন পথে এগোবে বলা খুব কঠিন। আমি এসব শুনতে চাই না। কখনো স্বীকার করেছো? মাথা নাড়ল ডানকান। না। তাহলে তোমার অভিষেক হয়ে যাক। রানাকে স্বীকার করবে তুমি ডাক্তার। ওকে খুঁজে বের করবে। খুনের দিকটা আমি সামলাবো, কিন্তু শিকারকে আমার হাতের মুঠোই এনে দিতে হবে তোমাকে, বুঝেছ? মাথা ঝোঁকালো ডানকান। এই প্রথম একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছে সে। কর্নেল অল্ডেন ভয় পেয়েছে, প্রচণ্ড ভয়। পৌঁছছি তাহলে? জানতে চাইল এরিক। পশ্চিম ওকলাহোমার পোর্ট সাপ্লাইয়ের সামান্য দূরে বিরান ভূমির মাঝামাঝি দাঁড়িয়ে থাকা একটা পুরনো রেঞ্জ হাউসের সামনে এসে পিক আপ থামিয়েছে রানা। এর মধ্যে 3 দিন কেটে গেছে। পালা করে এ কদিন গাড়ি চালিয়েছে ওরা দুজন। রাত কাটিয়েছে হাইওয়ের পাশের কোনো সস্তা দরের মোটেলে। শেষ দিকে কিছুটা অধৈর্য হয়ে উঠেছিল এরিক। যাত্রা শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। কথা যা বলার আমি বলবো। স্টার্ট বন্ধ করতে করতে বলল রানা, তুমি নাক গলিও না। আমাকে কি নাক গলানোর মতো মানুষ মনে হচ্ছে আপনার? রানা হাসল। তা হচ্ছে না, তবে আগে থেকে সাবধান করে রাখা আর কি। বুদ্ধি করে কথা বলতে হবে। বড় ভীষণ বদমেজাজি। এমনি এমনি তথ্য দেবে না। বিরক্ত হয়েও না, কারণ দেখতে যাই মনে হোক, এই লোক বন্দুক সম্পর্কে পৃথিবীর যে কারো থেকে বেশি জানে। পিক আপ থেকে নামলো রানা। ড্যানিমের শার্টের উপর একটা খয়েরি রঙের চামড়ার জ্যাকেট চড়িয়েছে, মাথায় দিয়েছে খড়ের স্টেটসন হ্যাট। দেখতে ওয়েস্টার্ন ছবির কাউবয়ের মতো লাগছে ওকে। বাড়ির দিকে এগুলো এরিক পিছু নিল। প্রচণ্ড গরম পড়েছে। বারান্দায় একটা রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে এক বৃদ্ধা। হাত পাকা দিয়ে নিজেকে বাতাস করছে। পড়ছে তলা সিঁড়ি দিয়ে 2 অতিথিকে উঠে আসতে দেখে বিরক্ত চোখে তাকালো। মোটেই খুশি দেখাচ্ছে না তাকে। গুড আফটারনুন ম্যাম। টুপি খুলে অভিবাদন জানালো রানা। কি চাই? ব্রু কুচকে জানতে চাইল বৃদ্ধা। কর্নেলের সঙ্গে দেখা করতে এসেছি, জানালো রানা। কর্নেল কারোর সাথে দেখা করেন না? কি বলছেন? আমার কাছে একটা বিখ্যাত 64 সালের .270 আউন্স 70 মডেলের রাইফেলের খবর আছে। কর্নেল নিশ্চয়ই আগ্রহী হবেন। কর্নেলের কাছে যথেষ্ট বন্দুক আছে? না ম্যাম। রানা হাসল।
একজন কালেক্টরের জন্য যথেষ্ট বলে কোনো পরিমাণ নেই। এক দৃষ্টিতে কিছুক্ষণ রানার দিকে তাকিয়ে রইল বৃদ্ধা। কিছু বোঝার চেষ্টা করছে, শেষে উঠে দাঁড়ালো। পুরোপুরি সন্দেহমুক্ত না হলেও আগন্তুকরা যে কোনো ক্ষতি করতে আসেনি এটা বুঝতে পেরেছে। হ্যারি, দরজার কাছে গিয়ে ডাক দিল বৃদ্ধা। মডেল 70 খবর নিয়ে দুটো লোক এসেছে। তাই নাকি? বাড়ির ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো। জলদি পাঠাও ওদের। দরজা খুলে দৌড়ল বৃদ্ধা। তাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকলো রানা আর অ্যারিক। চারপাশে তাকিয়ে দেখলো একটা বিশাল লিভিং রুমে পৌঁছেছে ওরা। ঘরের চারদিকের দেওয়াল জুড়ে তৈরি করা হয়েছে শোকেস আর শেলফ। তাতে শোভা পাচ্ছে অসংখ্য আগ্নেয়াস্ত্র আর বই, সংখ্যায় অগণিত। একই সঙ্গে এত বই আর বন্দুক আগে কখনো দেখেনি অ্যারিক। পৃথিবীর বুকে যত বড় আর বিপজ্জনক প্রাণী আছে তার সবই সম্ভবত এককালে শিকার করেছেন এই ঘরের মালিক। শেলফ আর শোকেসগুলোর উপরের দেওয়ালে তারই সাক্ষ্য দিচ্ছে স্টাফ করে ঝুলিয়ে রাখা অসংখ্য জন্তুর মাথা। বিস্ফোরিত দৃষ্টিতে প্রাণহীন চোখগুলো তাকিয়ে রয়েছে শূন্যের দিকে। দেখলে শরীরের লোম খাড়া হয়ে যায়। ঘরের এক প্রান্তে গদি মোড়া একটা বড় সোফায় বসে আছেন এদের শিকারী। 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ পা তুলে রেখেছেন সামনে রাখা টিপয়ের উপর। কোলের উপর একটা কম্বল বিছানো, হাতে একটা বই। পরিচয় জানতে পারি? প্রশ্ন করলেন ভদ্রলোক, একই সঙ্গে সরিয়ে ফেলছেন কম্বলটা। কোলের মধ্যে লুকিয়ে রাখা 6 শুটারটা বেরিয়ে পড়ল। চকচকে মসৃণ চেহারা ওটার। ব্যারেলটা 7.5 ইঞ্চি লম্বা, ভীতি জাগানোর মতো। বৃদ্ধের নিজের চোখও নির্ভয়, যে কোনো বিপদ সামলাতে তৈরি আছেন তিনি। আমার নাম মাসুদ কায়সার, বলল রানা। অ্যান্টিক ফায়ার আর্মসের ব্যবসা করি, জাতীয়তায় বাংলাদেশি। ইনি আমার পার্টনার মিস্টার জেরেমি টাকার। অ্যারিককে দেখালো। অ্যান্টিক ফায়ার আর্মস ডিলার সবাইকেই আমি চিনি। বৃদ্ধের গলায় সন্দেহ। তোমার নাম কখনো শুনেছি বলে তো মনে পড়ছে না। নতুন ব্যবসা শুরু করেছি তো। রানা হাসলো। আপনার মতো লোককে ক্লায়েন্ট হিসেবে পেলে নামডাক হয়ে যাবে, তাই এসেছি। আগে কিসের খবর এনেছো সেটা তো বলো। মাসুদ রানার নাম শুনেছেন তো? প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছিল ওই ছেলেটা তো? কে না শুনেছে? ওর একটা 64 সালের .270 আউন্স মডেল 70 উইনচেস্টার রাইফেল ছিল। চমৎকার জিনিস। ডগলাস রিব্যারেলড স্টকটা খিজমের লরেন অ্যাক্লসের ইংলিশ ওয়ালনাট দিয়ে রিপ্লেস করা। সিরিয়াল নাম্বার 123453। ক্লাসিক একটা, কি বলেন? তা তো বটেই, কিন্তু এই জিনিস তুমি পাবে কোত্থেকে? ওফো, বলতেই ভুলে গেছি। রানা আমার খালাতো ভাই ছিল, আমি ওর একমাত্র জীবিত আত্মীয়। রাইফেলটা এই মুহূর্তে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে FBI-এর হেফাজতে আছে। তবে রানা মারা যাওয়ায় উত্তরাধিকারী হিসেবে কয়েকদিনের মধ্যে আমার হাতে চলে আসবে। তুমি ওর কাজিন? কেন, চেহারা দেখে বুঝতে পারছেন না? ছোটবেলায় তো আমাদের লোকে যমজ বলতো। গত কিছুদিন যে কি যন্ত্রণা গেছে, পুলিশ ভুল করে কয়েকবার আটক করেছিল। তীক্ষ্ণ চোখে রানাকে দেখলেন বৃদ্ধ, তারপর বললেন, ভালোই মিল আছে চেহারায়। পুলিশেরা দোষ কি, এত মিল থাকলে তো ধরবি। যাক, এবার বলুন স্যার, আপনি কি আগ্রহী? আসল মতলবটা কি বলো দেখি। মাসুদ রানার রাইফেল যখন হাতে পাচ্ছ, তোমার তো সোজা নিলাম ঘরে ছোটার কথা। এই জিনিস পাবার জন্য লোকে পাগল হয়ে যাবে, টাকার মায়া করবে না। টাকার লোভে আসিনি স্যার, রানা বলল। এসেছি শ্রদ্ধা করি বলে। হাজার হোক, আপনি হচ্ছেন কর্নেল হ্যারিসন র্যাটনার, বিখ্যাত শিকারী। আগ্নেয়াস্ত্রের বিষয়ে জীবন্ত বিশ্বকোষ। রাইফেল আর শুটিংয়ের উপর 5টা বই লিখেছেন আপনি, শুটারদের বাইবেল সেগুলো। আপনার মতো গুণী আর যোগ্য লোকের কালেকশনেই মানাবে মাসুদ রানার রাইফেল। তোষার মধ্যে খুশি মনে হলো কর্নেল র্যাটনারকে। জানতে চাইলেন, কত দাম চাও রাইফেলটার? টাকার কথা বলে লজ্জা দেবেন না স্যার, ওটা আপনাকে আমি এমনিতে উপহার দেব।
আমি খুব খুশি হব আপনি যদি আমাকে বিনিময়ে সামান্য তথ্য দেন। তথ্য? কর্নেল বিস্মিত। জি স্যার, একটা রাইফেল সম্পর্কে জানতে চাই। কি এমন গুরুত্বপূর্ণ তথ্য যে মাসুদ রানার রাইফেল বিনে পয়সায় ছেড়ে দিতে চাইছো? দশম ব্ল্যাক কিং, শান্ত স্বরে বলল রানা। এক মুহূর্তের জন্য থমকে গেলেন রাটনার। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর দিকে, তারপর সোপায় হেলান দিলেন। তার আচরণ দেখে বিস্মিত বোধ করল অ্যারিক। ব্যাপারটা কি? মাই সান, দীর্ঘশ্বাস ফেলে বললেন কর্নেল, দশম ব্ল্যাক কিং একটা রহস্য। রাতের ঘুম হারাম হয়ে গেছে ডক্টর রুডি ডানকানের। গত কয়েকদিন ধরে এক নাগাড়ে খেটে চলেছে সে। রানার ডসিয়ে প্রায় মুখস্থ করে ফেলেছে। পুরনো যেসব মিশনের রিপোর্ট পাওয়া গেছে তারও খুঁটিনাটি গবেষণা করেছে টার্গেটের কাজের ধারা বোঝার জন্য, কিন্তু সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে হতাশা। মাসুদ রানা কঠিন চিজ, একই পদ্ধতিতে কাজ করে না সে কখনো। ধুরন্ধর অ্যাসপিওনাজ এজেন্ট লোকটা নিজের পরবর্তী পদক্ষেপ বোঝার কোনো সুযোগ রাখে না। কখনো ভয়ানক আক্রমণাত্মক, আবার কখনো একেবারে রক্ষণাত্মক ভঙ্গিতে কাজ করে সে। এই কারণে একবার মনে হচ্ছে কোনো কিছুর পরোয়া না করে র্যামডাইনের উপর সশস্ত্র হামলা চালাবে, আবার বিকল্প কিছু ঘটাবে। এই সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত যখন আসেনি তখন দ্বিতীয় সম্ভাবনাটাই সত্যি হবার সুযোগ বেশি, কিন্তু সেটা বের করা আরও জটিল। কী যে করছে লোকটা কে জানে। নিজের ছোট্ট আবিষ্কারকে আর বসে থাকতে পারছে না ডানকান। দেওয়ালগুলো মনে হচ্ছে চেপে ধরবে তাকে। চিন্তা চেতনা কাজ করছে না একদমই। পরিষ্কার বাতাসে মাথা ঠান্ডা করার জন্য র্যামডাইন কমপ্লেক্সের খোলা মাঠে হাঁটতে শুরু করলো সে। অবচেতন মনকে নির্বিঘ্নে কাজ করতে দিচ্ছে। সচেতনভাবে যেটা সম্ভব হচ্ছে না সেটা মনের গভীর থেকে হঠাৎ বের হয়ে আসতে পারে। কমপ্লেক্সটা র্যামডাইনের হলেও বাইরের সাইনবোর্ড বলছে অন্য কথা। মাদক সেবীদের নিরাময় কেন্দ্রের কাবার নেওয়া হয়েছে। ওয়াশিংটনের ডালেস এয়ারপোর্ট থেকে অল্প কয়েক মাইল দূরে জায়গাটা। কিছুক্ষণ পরপরই কান ফাটানো গর্জনে মাথার উপর দিয়ে উড়ে যায় বিমানগুলো। হাঁটতে হাঁটতে মাঠের এক প্রান্তে করগেটের টিনের তৈরি একটা শেডের কাছে এসে পৌঁছল ডানকান। গ্যারেজ হিসেবে ব্যবহার করা হয় ছাউনিটা। কেন জানে না দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল সে। আরও গল্প কবিতা উপন্যাস আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।